এই বাউলিনীকে যেভাবেই হোক খাবারটা খাওয়াতে হবে, ভুল যেন না হয়। আর তুই জানিস ভুলের কি কঠিন শাস্তি। ভুল হবে না বাবা। ঠিক আছে, তুই এখন যা। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। যতক্ষণ পর্যন্ত ইন্দ্রবাবুর কোনো খোঁজ পাচ্ছি আমি নিজের মনকে শান্ত রাখতে পারছি না। ইন্দ্রবাবু তো বলেছিল বিকেলে আসবে, সত্যি কি তাই? এখন বিকেল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায়ও নেই। কি হয়েছে রাখি দিদি, অমন করে তাকিয়ে আছো কেন? কিছু বলবে? না মানে তোমার খাবারটা নিয়ে এসেছিলাম, খেয়ে নাও গো। না গো, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। তা বললে হয়? বেশি তো নয়, খেয়ে নাও। আমার একেবারে ইচ্ছে করছে না গো, তুমি খেয়ে নাও। এই বাউলিনীকে যেভাবেই হোক খাবারটা খাওয়াতে হবে, ভুল যেন না হয়। আর তুই জানিস ভুলের কি কঠিন শাস্তি। যেভাবেই হোক অঞ্জনাকে খাবারটা খাওয়াতে হবে। খেয়ে নাও বন্টি, খেয়ে নাও। এভাবে না খেয়ে থাকতে নেই। কত কষ্ট করে আমরা খাবার জোটাই বলো তো। বেশ, এত করে বলছো যখন, দাঁড়াও আমি হাতটা ধুয়ে আসি। একে ঘুম পাড়াতে চেয়েছে কেন এরা? কি করবে এর সাথে? এর বরকেও তো কোথাও দেখছি না, তার সাথে আবার কি করা হয়েছে কে জানে। না না, কাজটা ঠিক করছি না। ঠাকুরের সেবা করে কি লাভ যদি মানুষের বিপদ হতে দেখেও চুপ করে থাকি? আর তাছাড়া এই না ডক্টর কথাকলি চক্রবর্তীর নাম্বার, তুমি কলকাতা গিয়ে ওনাকে একটা ফোন করবে, দিয়ে বলবে তোমার বোনজিকে তুমি এনার কাছে দেখাতে চাও, কেমন? নিজেকে ধন্য মনে করো। হেসে নাও, হেসে নাও, যত খুশি হেসে নাও। কিন্তু হাসতে হাসতে আবার আমাকে শেয়াল শকুনের আশায় আবার ফেলে রেখে দিয়ে যেও না। মেরে ফেলো, প্রাণে মেরে ফেলে দিয়ে যাও। কি দুঃসাহস এই মেয়ের, এখনো কথা বলে চলছে। ভোলে বাবার কৃপায় যদি এখান থেকে প্রাণ নিয়ে বেরোতে পারি, তোমাদের প্রত্যেকের জন্য খাটিয়া আর রজনীগন্ধার মালা তৈরি করে রেখো। কিন্তু মা তোমাকে খাটিয়া রজনীগন্ধার মালা এইসব আনার জন্য আগে নিজের হাতটাকে খুলতে হবে। তুমি তো সেটা করতে পারবে না মা, তুমি সেটা করতে পারবে না। কাজ করো মা, তুমি না ওই শেয়াল কুকুর শকুন ওদের ভালো করে একদম জমিয়ে একটা ট্রিট দিও। ট্রিটটা ভালো করে দিও মা। আমি আছি তাহলে। শান্তিতে থেকো মা, শান্তিতে থেকো। নিন এই কাপড়টা দিয়ে ওর মুখটা বেঁধে দিন ভালো করে। না 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 না
আমি তো হাত পা কিছুই নাড়তে পারছি না। যতই ছাড়াতে চেষ্টা করছি তত আরো ভেতরে ঢুকে যাচ্ছি। কাউকে তো দেখতেও পাচ্ছি না। আমাকে কি এইভাবেই মরে যেতে হবে? না 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 না, আমি মরে গেলে ইন্দ্রবাবু কুকলির কি হবে? মিতুল, তুমি এখন ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু তোমরা এখানে এলে কি করে? ধরে নাও ভগবানের ইচ্ছে, নিশ্চয়ই তোমার ভোলে বাবা চেয়েছিলেন যাতে তুমি বেঁচে যাও। তা নাহলে বলো না, তুমি কেনই বা ওনাকে কলির ফোন নাম্বার দিলে, আর কেনই বা উনি ভয় না পেয়ে কলিকে ফোন করে সবটা জানালেন? রাখিদি, তুমি ওদের খবর দিয়েছো? আননোন নাম্বার। হ্যালো, ডাক্তার কতগুলো চক্রবর্তী বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আপনি আমায় চিনবেন না দিদি, আমাদের এখানে একজন এসেছেন, ওনার থেকেই নাম্বারটা পেয়েছি। ওনার খুব বিপদ, আপনি শিগগিরই আসুন। আসবো মানে? আমি না আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না। আপনি কার কাছ থেকে আমার নাম্বারটা পেয়েছেন? যে নাম্বার দিয়েছে সে মিতুলের বন্ধু। মিতুলের বন্ধু? হ্যাঁ। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বলুন তো? আমি কাটোয়ার মহান্ত বাবাজির আশ্রম থেকে কথা বলছি। সর্বনাশ, মিতুল তো নিজেই ওখানে যেতে পারে। আচ্ছা শুনুন না, আমি আপনার সাথে না একটু পরে যোগাযোগ করছি। উনি যখনই আমায় ফোন করে বললেন উনি কাটোয়ার মহন্ত বাবাজির আশ্রম থেকে বলছে, তখনই আমি দুয়ে দুয়ে চার করলাম। বুঝতে পারলাম যে বৌদি ভাইয়ের খবর নেওয়ার জন্য তোমরা হয়তো এখানে এসেছো, আর এখানে এসে বিপদে পড়েছো। ব্যাস, এভাবেই আমাদের এখানে আসা। কিন্তু আমার এটা ভেবে ভয় লাগছে মিতুল, ঠিক সময় আমরা না এলে তোমার কি হতো? যাকে যা হবার হয়ে গেছে, এবার বাড়ি চলো। না না মানে? মিতুল, কি পাগলামি করছো তুমি? আমি বাড়ি ফিরতে পারবো না। ওর কথা কেন? আমি জানি না ইন্দ্রবাবু কোথায়। আমার ইন্দ্রবাবুর কোনো খোঁজ না পেয়ে, ওনাকে না নিয়ে আমি বাড়ি কেন? কোথাও যাব না। দাদা ভাই তোমার সাথে নেই? না, আমার মনে হয় ওরা ইন্দ্রবাবুকে আটকে রেখেছে। আমি জানি না উনি কি অবস্থায় আছে। আমি এটাও জানি না ওরা ইন্দ্রবাবুর কোনো ক্ষতি করে দিয়েছে কিনা। ওনাকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। মিতুল, এটা তো একটা সাংঘাতিক জায়গা। এখানে আশ্রমের নাম করে এগুলো কি ঘটে? আমিও সেটাই ভাবছি কলি। এরা কারা? কি উদ্দেশ্য এদের? এই গ্রামীণ পরিবেশে না বাবাজি, এই গরম গরম পকোড়া খাওয়ার মজাটাই আলাদা। দারুণ খেতে হয়েছে।
আচ্ছা বাবাজি, আপনার এই ছেলেগুলো মিতুলের খবর নিতে যাবে তো? মানে আমার না ওই মিতুলের গল্পটা শেষ হলো কি হলো না সেটা না জানা পর্যন্ত একদম শান্তি হচ্ছে না। আমি ভালোভাবে এই পকোড়াটাও এনজয় করতে পারছি না। আরে না না, আপনি কোনো চিন্তা করবেন না। ওখান থেকে বেঁচে ফিরবে কে? সে না হয় কাল সকালে নিয়ম রক্ষার জন্য কে একজন যাবে খবর নিতে। আরে এসব পাপ এসব কাজ করতে করতে তো হাত পেকে গেছে। আপনি নিশ্চিন্তে খান, তারপরে আরাম করে একটু বিশ্রাম করুন। প্রভু ক্ষমা করো আমাকে। শোনো, পাগলামো করো না। আর রাত্রেবেলা তো একদমই না। তুমি জানো না রাত্রেবেলা অপরাধীরা আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। আমি বুঝতে পারছি দুদিন ধরে তুমি তোমার স্বামীকে দেখতে না পেয়ে তোমার মনের ভিতর কি হচ্ছে। কিন্তু একটু শান্ত হও, তোমাকে ধৈর্য ধরতে হবে। কাল সকালবেলা না হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, মালতীর কথা শোনো, কাল সকালবেলা পর্যন্ত তোমাদের অপেক্ষা করতেই হবে। তোমরা সবাই এখন ক্লান্ত। আমি অল্প কিছু খাবার লুকিয়ে এনেছি, তোমরা আছে খেয়ে একটু বিশ্রাম নাও। যা হবে কাল ভোরে। বসন্ত বাবাজি ঠিক কথা বলেছেন। কালকের ভোরে অনেক কিছু ঠিক করে দেবে। করা যাবে না মানে কি? আমি যা বলবো সেটাই করতে হবে। আপনি বুঝতে পারছেন না, মানে এসব এখানে করলে অনেক সমস্যা হবে। আমি তো বলিনি যে আমি তোমার কথা শুনবো না, কেননা এখানে যদি আমি একটু আগুন জ্বালাই তাহলে সেখান থেকে ধোঁয়া হবে। ধোঁয়া হলে তারপরে সেখান থেকে চারপাশের লোকেরা কীরকম সন্দেহ করবে, তাদের একটা কৌতূহল বাড়বে। না না, জানো, আমার কিন্তু মনে হচ্ছে যে ওর সঙ্গে নিশ্চয়ই কোনো লোকজন কিছু ছিল, নাহলে ওই রকম একটা পরিত্যক্ত জায়গা থেকে ও উঠেলো কি করে? হ্যাঁ, আমার তো মনে হয় ওদের কাছে খবর পৌঁছেও যেতে পারে। তাহলে তাহলে কি হবে? তাহলে আমাদের অন্য কোনো পথ ভাবতে হবে। ঠিক আছে, আপনি আপনার নতুন কিছু রাস্তা ভাবতে পারেন, তাহলে ভাবুন, যা করার সেটা করুন। কিন্তু একটা কথা যেন মনে থাকে, এই মেয়েটার অন্ত্যেষ্টির প্রক্রিয়াটা যেন আমার দু চোখের সামনে হয়। আমি নিজের চোখে দেখতে চাই ও মরেছে। মনে থাকবে? এই বাবাজি, মনে থাকবে তো? ঠিক আছে, তাহলে আমি মিতুলকে ঈশ্বরের কাছে পাঠানোর ব্যবস্থা করব। আগো, অকালে চলে গেল মেয়েটা। একটু দেখে শুনে চললে এমনটা হতো না। মাত্র দুদিন এসেছিল আমার আশ্রমে, ওর বরটাও যে কোথায় হারিয়ে গেল, আর এইভাবে মেয়েটাও চলে গেল। আচ্ছা, সাপে কাটলোটা কি করে? সত্যি তাই, আমি তো জানতাম উনি এখান থেকে চলে গিয়েছেন। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখানে এসে একজন বাউলিনীকে শেষে কিনা সাপে কাটলো। এখানে থাকতে এসে কি বড় বিপদটা না ঘটলো। কেন সাপে কাটতে পারে না? এটা গ্রামগঞ্জ, এখানে এদিক ওদিক ঘুরলে তো সাপে কাটবেই, আর সাপে কামড়ালে তো মরতেই হবে। তা
তাতে তোমাদের কোনো সন্দেহ আছে নাকি? না বাবাজি। পরাণ, না বাবাজি। এবার এনাকে নিয়ে ওই ওই নদীর পাড়ে নিয়ে চলো। রতন, পরাণ, মেয়েটাকে নদীর ধারে নিয়ে যাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কথা করে দিবি না। ওরা নিশ্চয়ই আমাকে খুঁজছে, আমাকে খুঁজছে। আমাকে শক্তি দাও, শক্তি দাও বলে বাবা, আমি যেন ওদের ডাকতে পারি। দাঁড়াও দাঁড়াও, বলছি মিতুলের গলা না? মিতুল? মিতুল? ওই তো মিতুল ভেলার করে এদিকেই আসছে। মিতুল! মিতুল, দাঁড়াও, আমি আসছি। এই না, এভাবে নেবো না, ও তো প্রায় চলে এসেছে। ওই তো মিতুল ভেলাটা নিয়ে পাড়ে আসার চেষ্টা করছে। মিতুল, মিতুল, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আরেকটু চেষ্টা করো, তুমি পারবে। মিতুল, তোমাকে পারতেই হবে। মিতুল, এসো। মিতুল, এসো। এসো মিতুল, আরেকটু এসো। মিতুল! যাকে ছোট মহান্ত বাবাজি গোপন জায়গায় আটকে রেখেছেন। তাড়াতাড়ি যেতে হবে, আজকে শ্বাসকষ্টটা বড্ড ভোগাচ্ছে। ওষুধ, ওষুধ। আমার শ্বাসকষ্টটা আজকে আবার বেড়েছে। আমি একদিন ছোট মহান্তকে সেদিকে লুকিয়ে যেতে দেখেছিলাম। কোন দিকে? যেদিকে আমাদের ভক্তদের যাওয়া মানা, যেদিকে গেলে ঈশ্বরের কোপে পড়তে হয় বলে ভয় দেখানো হয়। আর সেখানেই আছেন আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, বড় বাবাজি মহারাজ। কিন্তু আপনারা আমার একটা কথা বলুন, যদি ছোট মহান্ত ওনাকে সরাতেই চায়, তাহলে ওনাকে বাঁচিয়ে রেখেছেন কেন? যাতে ছোট মহান্তর হাঁপের টানের ওষুধ কমতি না হয়। ছোট মহান্তর হাঁপের টানের সমস্যা আছে, আর তার ওষুধ একমাত্র আছে আমাদের বড় বাবাজি মহারাজের কাছে। তিনি স্বয়ং ধন্বন্তরী। এমন কোনো রোগ নেই যার ওষুধ তার কাছে নেই। কিন্তু উনি যে বেঁচে
বেঁচে আছেন সে কথা তো এতদিন বললাম তো আমরা ভয় পেয়েছিলাম। যাকে এখন এত কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। ওকে একমাত্র আমাদের বড় বাবাজি মহারাজই বাঁচাতে পারেন। চলো, তুমি আমার সাথে চলো। একটু সুস্থ বোধ করছো? এ রোগ তোমার ওষুধে কমবে না। যে পাপ তুমি করেছো তার থেকে তোমার মুক্তি নেই। একদম বেশি কথা বলবে না, তাহলে কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি আর দেরি করবেন না, ওনার সাথে গিয়ে ওষুধটা তাড়াতাড়ি নিয়ে আসুন। 1 মিনিট, আপনারা বলছেন বড় বাবাজির কাছ থেকে ওষুধ নিয়ে আসবেন, কিন্তু ওইসব ঝাড়ফুঁক টুকটাক করে মিতুলকে বাঁচানো যাবে না। ওভাবে সাপে কাটা চিকিৎসা করা যায় না। না না, তুমি ভুল করছো। ঝাড়ফুঁক টুকটাকের কথা বলছি না, বাবাজি একেবারে গাছ গাছেরা জড়িবুটি দিয়ে ওষুধ বানান। এইখানে বড় বাবাজিকে রাখা হয়েছে? বাবাজি, বাবাজি, এ বসন্ত? আগে হ্যাঁ বাবাজি, একটা মেয়েকে সাপে কেটেছে, খুব খারাপ অবস্থা। শিগগিরই একটা ওষুধ দিন, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। কতক্ষণ আগে কেটেছে? তা প্রায় 2 ঘন্টা হবে মনে হচ্ছে। বিষ কি খুব ছড়িয়েছে? হ্যাঁ বাবা, শরীরে সার নেই। একটু দাঁড়াও। এইটা খাইয়ে দেবে আর ক্ষতে প্রলেপ দেবে। ঈশ্বরকে ডেকো, আমার বিশ্বাস মেয়েটি সুস্থ হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। চলো তাদের ওষুধটা দিতে হবে। কি হলো? চলো। হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি যান, আমি একটু বাদে আসছি। আরে এখানে একা থাকাটা তোমার ঠিক হবে না। বলছি তো আমার কিচ্ছু হবে না, আপনি যান না। আপনি যান, কিচ্ছু হবে না। কি হবে এবার আমার? এরা তো সবাই আমাকেই চেপে ধরেছে। একদিকে বড় বাবাজি মহারাজ আর আশ্রমিকরা, অন্যদিকে মিতুল। না, আমি তো কোনোভাবেই পালাতে পারবো না। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি চলে যাবো এখান থেকে, সত্যি বলছি, আমি চলে যাবো। এত বড় ষড়যন্ত্র করা, হ্যাঁ? চারিদিকে খবর ছড়িয়ে দিয়েছেন যিনি মারা গেছেন, আর দিনের পর দিন পেছনে আমাদের বড় গুরুজি মহারাজকে এত কষ্ট দিয়েছেন। ওকে আমাদের হাতে দিয়ে দাও দিদি। এবার সত্যি করে বলুন তো, কার সাথে হাত মিলিয়ে এই কাজগুলো করেছিলেন আপনি? আপনার সাথে যে আরেক সাধু বাবা ছিল, উনি কে? আমি ওসব জানি না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। বলতে পারবেন না মানেটা কি? আপনাকে বলতেই হবে, বলুন উনি কে? আমি না না, আমি জানি না, আমি জানি না, সত্যি বলছি, আমি জানি না। এই যে বাবাজি, অনেকক্ষণ ধরে ভালোই ভালো জিজ্ঞাসা করা হচ্ছে, বলবেন নাকি ওই ক্ষিপ্ত জনতার মধ্যে ছেড়ে দেবো আপনাকে? বলুন। কার কথায় আশ্রমটাকে পাপের আখড়া বানিয়েছিলেন? দিনের পর দিন অন্যায় করে গেছেন, কার কথায়? উনি কে বলুন। আজকে আপনাকে সবকিছু বলতে হবে। আজকে না বলে আপনি কোথাও যেতে পারবেন না। বলুন কে উনি। চুপ করে আছেন কেন? আমি একটা প্রশ্ন করেছি, ওই বাবাজি কে বলুন, বলুন। বলছি বলছি বলছি
এইসব কাজ করতে বলেছে? তবে আমাকে যখন আটকে রাখা হয়েছিল তখন এই আশ্রমিকদের ভয় দেখিয়ে পাখি পড়া করে শেখানো হয়েছে। অনামিকা বলে একজনকে এখানে আনা হয়েছিল, পরে সে সুস্থ হয়ে চলে যায়। কি আমি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, আমাদের ভয় দেখানো হতো। আমাদের বলা হতো আমরা যদি বাড়তি কোনো কথা বলি তাহলে আমাদের প্রাণ নিয়ে টানাটানি হবে। জানো তো, আমরা সব সময় ভয়ে ভয়ে থাকতাম। সর্বনাশ, তার মানে বৌদিভাই কোর্টে সব মিথ্যে কথা বলেছে? বৌদিভাই খুনি? তাহলে তো বৌদিভাইকে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত। অফিসার, অন্তরা যদি কোনোভাবে খুন করে থাকে আমি আপনাদের বাধা দেব না, ওকে আপনার অ্যারেস্ট করুন। না মিস্টার লাহিড়ী, অত সহজে কিন্তু কোনো সিদ্ধান্তে আসা যাবে না। কারণ এই আশ্রমের ব্যাপারটা মিথ্যে হলেও অন্তরা লাহিড়ী যে উমা দীক্ষিত এবং মন্টি ডিসুজার কাছে গান এবং নাচ শিখতেন সেটা কিন্তু সত্যি। আমরা খোঁজ নিয়ে দেখেছি মিস্টার লাহিড়ী, 2 বছর অন্তরা ম্যাডাম ওই মুম্বাইতেই ছিলেন এবং তখনই ওনাদের কাছে তালিম নিয়েছিলেন। তাই এত সহজে শুধুমাত্র একটা মিথ্যের ভিত্তিতে অন্তরা লাহিড়ীকে কিন্তু অ্যারেস্ট করা যাবে না। এমনিতেই কোর্ট আমাকে শোকজ করেছে, তাই এবার কোনো রক সলিড প্রমাণ ছাড়া যদি অন্তরা লাহিড়ীকে অ্যারেস্ট করি তাহলে কিন্তু কোর্ট এই কেসটাকে একেবারে বন্ধ করে দেবে। না না, কোনোভাবে এইভাবে বারবার করে মুখ পড়ানো যাবে না, কিছুতেই না। কি বলুন তো স্যার, এই ছোট মোহান্তর বেঁচে থাকাটা খুব দরকার ছিল। যা যা ঘটনা ঘটেছে ওই লোকটা সমস্তটা জানতো। ওর থেকেই জানা যেত কে ওকে অনামিকার ব্যাপারে ম্যানিপুলেট করেছিল বা কে ওনাকে ভয় দেখিয়েছিল। একদমই তাই। আমি তো সেই জন্যই ওনাকে চেপে ধরেছিলাম জিজ্ঞেস করার জন্য, তারপরেই এরকম একটা ঘটনা ঘটে গেল। কিন্তু আমার প্রশ্নটা হলো, খুনটা করলো কে? উনি তো বলছিলেন বাবাজি ওনার গুরু হয়। গুরু? কই, আমি তো কোনোদিন কোনো গুরুকে দেখিনি। মানে গুরু দেখেননি? উনি তো বলেছিলেন উনি ওনার গুরু। গুরু নয় তো উনি কে? আর একটা ব্যাপার কি জানেন তো অন্তরা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখন সত্যিটা গোপন করে কোনো লাভ নেই। এতদিনে তুমি অনেক অন্যায় করেছো, অনেক। এখন সত্যিটা বলো। শুধু কোর্টে মিথ্যে সাক্ষী দিয়েছে এমনটা নয়, যাতে মিতুল আসল সত্যিটা সবার সামনে না নিয়ে আসতে পারে তুমি মিতুলকে খুন করার চেষ্টাও করেছিলে। কি করনি? ও মিতুলকে খুন করতে চেয়েছিল? হ্যাঁ মা, আমি আর ও যদি ঠিক সময় আশ্রমে গিয়ে না পৌঁছতাম তাহলে মিতুলকে বাঁচানো যেত না। আমার তো ওইসব ভাবলে এখনো হাত পা ঠান্ডা হয়ে আসছে। মানে ও ও কি করেছিল মিতুলের সঙ্গে? সবটা খুলে বল কলি। ও কি করেছিল মিতুলের সঙ্গে? সবটা খুলে বল কলি। শুনবে কি করেছিল? তাহলে শোনো। মিতুল, মিতুল, এই কি অবস্থা তোমার?
ওরা এসব কি বলছে অন্তরা? আর তুমি এতটা সাংঘাতিক হলে কবে থেকে? হ্যাঁ, আমাকে মিতুল একটু আগে ফোন করে বলেছিল তোমাকে চোখে চোখে রাখার কথা, কিন্তু তার পেছনে যে এত বড় একটা কারণ আছে সেটা তো আমি বুঝতে পারিনি। আমি ভাবতে পারছি না, আমার একটা ক্রিমিনালের সঙ্গে ইন্দ্র। ছি ছি ছি, আমার নাতনিকে না তোমার সঙ্গে রাখতে আমার ভয় লাগছে। আপনি একদম চিন্তা করবেন না বাবা, গুগলিকে আমি ওর কাছে রাখতেও দেব না। কিন্তু তার আগে তুমি এই কথাটা বলো তো, কেন এসব করলে তুমি অন্তরা দিয়ে? কেন করলে তুমি? তুমি তুমি শুধু লোক দিয়ে খুন করাও না, নিজেও খুন করো। তুমি একটা খুনি অন্তরা। ছি 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 ছি। তুমি যে এরপরেও এই বাড়িতে আছো, এটা আমার জন্য যথেষ্ট টেনশনের ব্যাপার। আমি আর একটা মুহূর্ত সময় নষ্ট করব না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। না না শুভ, আমার কথাটা তো পুরোটা শোনো আগে, প্লিজ আমার কথাটা শোনো। আর কি শুনবো অন্তরা? যত শুনছি ততই তোমাকে সাংঘাতিক মনে হচ্ছে। সো প্লিজ এইবার বাড়ির লোকগুলোকে শান্তি দাও, আর তোমার বাকি জীবনটা জেলে কাটিও। তোমরা তো কেউ আমার কোনো কথাই শুনছো না। মিতুল, মিতুল তুমি অন্তত আমার কথাটা শোনো, বিশ্বাস করো আমি কোনো টাকা পয়সা ওসবের জন্য আমি খুনটা করিনি। আমি আনন্দ সাবরেওয়ালকে নিজের সম্মান বাঁচাতে খুন করেছিলাম। অন্তরা প্লিজ তুমি বানিয়ে বানিয়ে কথা বলা বন্ধ করো। দাঁড়াও ইন্দ্রবাবু, তুমি মাথা ঠান্ডা করে বলো কি হয়েছিল, আমরা কিচ্ছু বুঝতে পারছি না অন্তরাদি। তখনও আমার স্মৃতি ফেরেনি। আমি চুটিয়ে গানের প্রোগ্রাম করছি। একটা গানের প্রোগ্রামেই আমার আনন্দের সাথে আলাপ হয়। একই কলকাতায় ফিরে আমার মধ্যে অস্থিরতা বেড়ে গেছিল। সবকিছু কেমন চেনা চেনা লাগছিল, কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না কেন। অন্যদিকে আনন্দ আমাকে বিরক্ত করে মারছিল। ওর অনেক অনেক টাকা। ও ভাবতো যে ও সব মেয়েদের টাকা দিয়ে কিনে ফেলতে পারবে। ও আমার ক্ষেত্রে তাই করতে চেয়েছিল, কিন্তু ও ভাবতেই পারেনি যে আমি তাতে রাজি হব না। আমি যখন ওকে আমার সাথে কোনো অসভ্যতা করতে বারণ করি, ও তখনও শোনেনি। বেশ, তাহলে এরকম একটা ব্যাপার তুমি পুলিশকে কেন জানাওনি? জানানোর উপায় ছিল না অর্ক। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছিল যে ও যখন আমার কাছে এগোতে আসে তখন আমি নিজের সম্মান রক্ষা করতে ওকে একটা ভারী জিনিস দিয়ে ওর মাথায় আঘাত করি, আর ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। কি করে বসছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না, কোনো কিছু মাথায় ঢুকছে না আমার। বুঝতে পেরেছি, তুমি সিমি কথা ভাবছো তো? আমি সত্যি ভাবতে পারছি না, জানো তো, কোথাও কিছু নেই। ও হঠাৎ আমাদের মারার জন্য লোক পাঠালো, তারপরে ও কি বললো ও নিজে সবকিছু করিয়েছে। আমি বুঝতে পারছি না যে এত রাগ জমেছিল আমাদের ওপর ওর। তুমি বুঝতে পেরেছিলে কখনো? না মিতুল, আমি বুঝতে পারিনি। আসলে মানুষ তো রাগে মাথা কখন কি করে বোঝা যায় না। আজ এখানে সিমি নিজের মুখে সবটা স্বীকার করলো। তুমি আমি আর কি করতে পারবো? আমাদের তো কোনো উপায় নেই। ও বলছে ও নিজে সবকিছু করিয়েছে। যে লোকটা গুলি করেছিল আমি তো তাকে দেখেছিলাম, তাকে দেখে আমার মনে হয়েছিল রণ দাদা, কিন্তু হোমে গিয়ে দেখলাম হোমেও রণ দাদা রয়েছে। আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। আমার খুব ভয় করছে, জানো তো, কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না কিচ্ছু বুঝতে পারছি না। আমার অতীত আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। আমি শুধু এই বাড়িতে
শান্তিতে সংসার করতে ফিরে এসেছিলাম, কিন্তু এসে যখন দেখি যে তোমার সাথে ইন্দ্রর বিয়ে হয়ে গেছে, তখন তখন মিতুল তোমার উপর আমার রাগ হয়, আমার মাথা গরম, আমি তোমাকে খারাপ খারাপ কথা বলি, তোমার গায়ে হাত তুলতে চাই, কিন্তু সেই সব কিছু অধিকার বোধ থেকে। আমি তোমার ক্ষতি করতে চাইনি মিতুল, বিশ্বাস করো। কিন্তু যখন যখন তুমি ওই সাক্ষীর বয়ান শুনে আমার ছবিটা এঁকে ফেললে না, তখনই সিমি পুরো খেলাটা সাজিয়ে ফেললো। আমি বুঝতে পেরেছি সবটা। তুমি শান্ত হও। আচ্ছা তুমি এখানে বসো তো, এখানে বসো তুমি, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই নাও, এই জলটা খাও। সত্যি মিতুল, তোমায় যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। অন্তরা না হয় তোমায় মারার চেষ্টা করেনি, কিন্তু ও তো তোমার সঙ্গে কোনো ভালো ব্যবহারও করেনি। অথচ দেখো, ওর খারাপ সময়ে তুমি কিন্তু ওর পাশে থেকে ওকে সাহস জুগিয়ে যাচ্ছ। মিতুল, কি ভাবছো? এবার আমরা কি করব? এবার আমাদের পুলিশের কাছে যেতে হবে। পুলিশের কাছে? হ্যাঁ অন্তরাদি, পুলিশের কাছে তো যেতেই হবে। তখন সিমি দিদির ঘটনাটার সাথে তোমাকে আমি জড়াবো না বলে পুলিশকে কিছু বলিনি, কিন্তু এটা তো সত্যি, আনন্দ সাবরিওয়াল খুন হয়েছে, আর সেটা নিয়ে পুলিশে তদন্তও করছে। তাই আমার মনে হয় এখন পুলিশকে আমাদের গিয়ে সবকিছু জানিয়ে দেওয়া উচিত, সবকিছু স্বীকার করা উচিত। কিন্তু এর মধ্যেও আমার একটা কিন্তু রয়ে যাচ্ছে। কিসের কিন্তু? অন্তরা দিদি আনন্দ সাবরিওয়ালকে ইচ্ছাকৃত খুন করেনি, নিজেকে বাঁচানোর জন্য খুনটা করেছে। আর নিজেকে বাঁচানোর অধিকার তো সকলেরই রয়েছে। আমি জানি না পুলিশ কি বলবে, কিন্তু এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি অন্তরাদি। মিতুল, আরেকটা কথা মিতুল, স্টেট কিন্তু অন্তরা লাহিড়ির এগেনস্টেই লড়বে। নিয়মের বাইরে তো কোনো কিছুই যেতে পারে না। তাও আমি আপনাকে অনুরোধ করব, অন্তরা দিদির যেন কোনোভাবে শাস্তি না হয়। ঠিক আছে মিতুল, তুমি যখন বলছো নিশ্চয়ই মাথায় রাখবো। অসীমা, তুমি আপাতত অন্তরা ম্যাডামকে ভেতরে নিয়ে যাও, ওনার বয়ান রেকর্ড করতে হবে। মিতুল, আমি বাড়ি ফিরে আসবো তো? আমি আমার সোহাগকে আবার দেখতে পাবো তো? কেন দেখতে পাবে না? তুমি তো তোমার দোষটা সবার সামনে স্বীকার করেছো, সেটাই সব থেকে বড় কথা। তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। ইন্দ্রবাবু, চলো বাড়ি যেতে হবে। এই মার্ডার কেসে কোর্ট অন্তরাকে বেকসুর খালাস করে দিয়েছে। যাক, ভালো তাহলে। অন্তরা দিদি, তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, এখন তো সব চিন্তা থেকেও তুমি মুক্ত। তুমি যাও, বরং একটু বিশ্রাম নাও ঘরে গিয়ে। মিতুল, তোমারও যথেষ্ট চাপ গেছে, তুমি যাও, রেস্ট নিয়ে নাও। দাঁড়াও মিতুল, এখন কিন্তু বিশ্রাম নিলে চলবে না। আসল কাজটাই তো এখনো করা হয়নি। তুমি কি ভেবেছো তুমি একটার পর একটা উপকার করে যাবে আমার উপরে, আর আমি
অকৃতজ্ঞের মতো শুধুই তোমায় কষ্ট দিয়ে যাব? অন্তরা কি শুরু করলে বলো তো? প্রত্যেকবার একটা করে ঘটনা ঘটবে আর শেষে গিয়ে তুমি মিতুলকে ব্লেম করবে। এটা প্লিজ বন্ধ করো। তোমার যদি এতটুকু কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে মিতুলকে রেসপেক্ট করো। ইন্দ্র, আমি মিতুলের সাথে কথা বলছি, তাই উত্তরটাও মিতুলকেই দিতে দাও। অনেক হয়েছে মিতুল, অনেক হয়েছে তোমার উপকার। এবার তোমার এই ঋণের বোঝা আমি নামাতে চাই। মিতুল, আমার ভালো লাগছে না এসব নাটক। তুমি দেখো, আমি যাচ্ছি। মিতুল, আমার না খুব বিরক্ত লাগছে জানো তো। তুমি বলেছিলে বলে আমি তোমার সাথে কোর্টে গেছিলাম, কিন্তু আমি এই বৌদি ভাইয়ের এই কথাগুলো জাস্ট মেনে নিতে পারছি না। আমি বরঞ্চ ঘরে যাই। না, দাঁড়াও, তোমরা কেউ কোথাও যাবে না। তোমরা সবাই আমার আর মিতুলের প্রত্যেকটা কথার সাক্ষী থাকবে। আমার প্রত্যেকটা স্বীকার করা ভুলের সাক্ষী থাকবে তোমরা। অনেক হয়েছে মিতুল, আর না। আমাকে একটু তোমার কাছে ক্ষমা চাইতে দেবে? তুমি যদি চাও তাহলে এই সবার সামনে আমি তোমার পায়েও পড়তে পারি। আমাকে ক্ষমা করে দাও। কি করছো এসব? আমি অনেক অন্যায় করেছি মিতুল, আমি অনেক ভুল করেছি। আজ আমি আমার সে সমস্ত কিছু ভুল শুধরে নিতে চাই। আমি কিছু ডিসিশন নিয়েছি, সেগুলো আজ তোমাদের সবাইকে জানাতে চাই। শোনো অন্তরা, একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, হ্যাঁ, তোমার সিদ্ধান্ত যে আমরা মানবই এটা ভেবে নেওয়ার যে না থাকলে আজ আমি জেলে পচে মরতাম, তার সাথে পারবো না গো। আর সত্যিই তো 7 বছরে অনেক কিছু বদলে যায়। আমাকে আমাকে সেটা মেনে নিতেই হবে। আমি মেনে নিতে পারছিলাম না, কিন্তু তোমার মহানুভবতা আমাকে মানতে বাধ্য করেছে মিতুল। ইন্দ্র তোমাকে ভালোবাসে, এটা আমাকে মানতেই হবে। মিতুল, আজ আমি তোমাকে সবার সামনে বলছি, ইন্দ্র তোমার। তুমি ইন্দ্রকে যতটা ভালো রাখতে পারবে আমি পারবো না। আমি আর তোমাদের মাঝে আসবো না। আবার নতুন কি নাটক শুরু করলে কে জানে। হ্যাঁ রে, বৌদি ভাই কি সত্যি এতটা বদলে গেছে, না পুরোটাই অভিনয় করছে বলতো? বোঝাই যাচ্ছে না। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ মিতুল, আমাকে প্লিজ এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমার সত্যি আর যাওয়ার কোনো জায়গা নেই, আর আমি সোহাগকে ছেড়ে যেতে চাইও না মিতুল। এই এত বড় বাড়িতে যদি আমার জন্য একটা কোনাও থাকে তাহলে কিছু চিন্তা করো না, কোথাও যেতে হবে না তোমাকে। তুমি এই বাড়িতেই থাকবে আমাদের সবার সঙ্গে। মিতুল, আসছি মিতুল, আসছি। তুমি বুঝতে পারছো না, ভাগ্যিস তুমি এখানে ছিলে, নাহলে গুগলি যে কি হতো ভাবতেই পারছি না। কি হয়েছে বলো তো? তুমি এত অস্থির হচ্ছ কেন, আর এমনই বা বলছো কেন? বলবো না, ওই প্যাকেটের মধ্যে সোহাগের ছোটবেলার জামা কাপড় ছিল। ও, এবার বুঝতে পেরেছি। নিশ্চয়ই অন্তরা দিদি দেখতে পায়নি, তাই ভুল করে ওটা। না মিতুল, না, ভুল করে নয়, কারণ অন্তরা নিজে ওই প্যাকেটটা ওখানে রেখেছিল। পাঁচ মাস সোহাগ থেকে হু হু করে বড় হয়ে যাচ্ছে না? এই যে এই জামাটা, এটা সোহাগের 5 মাসের জন্মদিনে কেনা হয়েছিল, আর আজকে দেখলাম জামাটা টাইট হয়ে গেছে। বাচ্চারা হু হু করেই বড় হয়, তুমি ওর জামাগুলো জমিয়ে রাখছো? আমি সোহাগের সব জিনিস জমিয়ে রাখবো। একটা মানুষ এতটা বদলে যেতে পারে?
আমরা অন্ধকারে হাত রাখছিলাম। আমরা যতটা ভাবছি এই ষড়যন্ত্রটা তার থেকেও অনেক বেশি গভীর। তুমি কি বলতে চাইছো? অন্তরা দিদি বদলে যায়নি ইন্দ্রবাবু। এই অন্তরা দিদি আসলে আসল অন্তরা দিদি নয়, অন্য কেউ। তুমি সব কি বলছো? আমি যা বলছি একদম ঠিক বলছি ইন্দ্রবাবু। তুমি একবার ভালো করে ভেবে দেখো, যে মানুষ তার মেয়ের জামা কাপড়, ছোটবেলাকার জামা কাপড় এত যত্ন নিয়ে আলমারিতে গুছিয়ে রাখলো, সে কিনা এরকম এক নিমেষে সেগুলো ফেলে দেবে? এটা কখনো হতে পারে? 7 বছর আগেকার সব ঘটনা যার পুঙ্খানুপুঙ্খ মনে পড়লো, তার এটুকু মনে পড়লো না? ও যদি সত্যি গুগলির মা হতো তাহলে এটা করতে পারতো? সত্যি তো এটা তো সম্ভব নয়। আমার তো সব গুলিয়ে যাচ্ছে। না ইন্দ্রবাবু, এবার সবটা স্পষ্ট হচ্ছে। যাক, এতদিনে একটু শান্তি পাওয়া গেল। এবার পুরোপুরি ভাবে এই বাড়িতে গিরে বসতে পারলেই আমার। এ কি তোমরা? বুঝো না, তেমন কিছু না, একটু কথা বলতে এলাম। একটা কথা মাথায় এলো। কি কথা? না মানে হঠাৎ করে। আচ্ছা অন্তরা, তোমার মনে আছে বিয়ের ঠিক আগে আগে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে যেতাম? নামটা কি বলতো? কেন কেন বলো তো? না, আমি আর মিতুল ঠিক করছিলাম আজ ডিনারে তোমাকে নিয়ে ওখানে খেতে যাব, তাই জিজ্ঞেস করছিলাম। কি হলো বলো না? আরে ওটা তো তোমার ফেভারিট রেস্টুরেন্ট ছিল। ইন্দ্র হঠাৎ এসব প্রশ্ন জিজ্ঞেস করছে কেন? এটা আবার ওদের কোনো চাল নয় তো? যতদিন তুমি এই বাড়িতে ছিলে ততদিন তুমি আমাকে বলে গেছো মিশন নিয়ে চলো, মিশন নিয়ে চলো। আর ওই রেস্টুরেন্ট তোমার ফেভারিট রেস্টুরেন্ট ছিল, যেখানে আমরা বারবার খেতে যেতাম। তুমি একটা উত্তর দিতে পারোনি। আর ওই ব্যাগটা, যেটা তোমাকে আমি ফার্স্ট ডেতে গিফট করেছিলাম, তোমার কাছে খুব স্পেশাল ছিল তার জন্য, তুমি তার নামটাও বলতে পারলে না। সত্যি করে বলো তুমি কে? তুমি যদি সত্যি অন্তরা হতে তাহলে এই সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারতে। আমি অন্তরা ইন্দ্র। তোমাদের কি হয়েছে বলো তো? এসব কি প্রশ্ন করছো? আরে বাবা, 7 বছর পুরনো অনেক কথাই তো আমার মনে নেই। আর একটু আগেই তো সব ঠিক হয়ে গেল। আমি মিতুলকে বললাম যে আমি আর মিতুল মিলে সোহাগকে মানুষ করব। আর ইন্দ্র, তোমার অধিকারও তো আমি মিতুলের কাছে ছেড়ে দিলাম। আর তারপরে এরকম একটা জায়গায় আসার পর তোমরা বলছো আমি অন্তরা নই। কি খেলা শুরু করলে বলো তো তোমরা? কেন আমাকে শুধু শুধু এতটা আশা দেখালে? তোমাদের প্রবলেম হচ্ছে তো আমাকে নিয়ে, আমি বুঝতে পারছি তোমাদের একটা প্রবলেম হচ্ছে, কিন্তু সেটা তো আমাকে বলে দিতেই পারতে। আমি তো শুধু একটু আশ্রয় চেয়েছিলাম তোমাদের কাছে। কিন্তু ঠিক আছে, আমার দরকার নেই এখানে আশ্রয়। আমি আমার মাথা গোজার ঠাই ঠিক খুঁজে নিতে পারবো। কিন্তু দয়া করে না তোমরা আমার উপর এই মিথ্যে অ্যালিগেশন দিও না। কুমিরের কান্না বন্ধ করো। তোমার এই কান্না শুনে না আমি একবার বলেছি, বারবার বলবো না। আর কি বলছো তুমি? বাড়ি থেকে বেরিয়ে যাবে? কি লাভ হবে বেরিয়ে? কাগজে কলমে তো তুমি এখনো ইন্দ্রবাবুর স্ত্রী, গুগলির মা। যা শয়তানি করার তুমি বাইরে থেকেই করতে পারবে। তাই এখন সবার আগে এটাই প্রমাণ করা হবে যে তুমি অন্তরা লাহিড়ী নও। মিতুল, তুমি আমাকে ভুল বুঝছো। একদম চুপ, একটা কথাও বলবে না। কেন এসেছো বাড়িতে তুমি? আমাদের ক্ষতি করার জন্য? এই পরিবারের সর্বনাশ করতে? উত্তর দাও। শোনো, তুমি যে জালই পাতো না কেন, সেই জাল কেটে আমি বেরোবই। তুমি যেই হও না কেন, একটা কথা কান খুলে শুনে রাখো,
আমার স্বামী, আমার মেয়ে, আমার পরিবারের জন্য তোমার মুখোশ আমি টেনে খুলবই। সবার কাছে প্রমাণ করে দেব যে তুমি অন্তরা লাহিড়ী নও, অন্য কেউ। দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি প্লিজ ঘাবড়িও না, বি স্টেডি, তুমি পারবে। পারতে তো আমাকে হবেই, কিন্তু ওই তার আগে একটা টেনশন হয় না, সেই আর কি। টেনশন কেন করছিস? তোর অ্যাসিস্ট্যান্ট আছে তো, মিতুল পাল। এই কেসটা কিন্তু যে করে হোক জিততেই হবে অর্কদা। আমাদের কোর্টে যে করেই হোক প্রমাণ করে দিতেই হবে যে অন্তরা ভুয়ো। আমি আমার স্বামী, আমার বাচ্চাকে কোনো খারাপ মানুষের হাতে তুলে দিতে পারবো না। মিতুল, আমি আবারও তোমাকে বলছি, কেসটা তুলে নাও মিতুল। ভয় পাচ্ছ? না মিতুল, আমি তোমাদের ভালোর জন্যই বলছি, এখনো সময় আছে, সমঝোতা করে নাও। সমঝোতা তোমার সাথে? কোনো প্রশ্নই ওঠে না, আমরা কোনো জালিয়াতের সাথে সমঝোতা করি না। ইন্দ্র, কোর্ট যখন আমার পুরনো ছবি দেখবে আর এখনকার ছবি দেখবে, তখনই তো বুঝে যাবে যে আমি আসল অন্তরা। তুমি কখনো নকল হিরে দেখেছো অন্তরা? ওহো, অন্তরা দিদিও তো বলতে পারবো না। যাই হোক, দেখেছো কখনো নকল হিরে? নকল হিরে দেখলে কিন্তু পুরো আসল হিরের মতোই লাগে, ওই একই রকম চমক, একই রকম ঔজ্জ্বল্য। তাহলে নকল কোথায়? সেটা যাচাই করে জহুরি। কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। জহুরির হাতে পড়লে আসল নকলের ভেদ খুব সহজে বোঝা যায়। আর আদালত হলো সেই জহুরির ঘর। ধর্মাবতার হলেন জহুরি, তাই ধর্মাবতারের হাতে পড়লে পরখ করে উনি ঠিক ভালো করেই বলে দিতে পারবেন যে তুমি নকল। আমার সন্তান, আমার স্বামী, আমার পরিবার, সবকিছু। তাই আমি মনে করি যে আমি যেই আবেগের সাথে, যে শক্তির সাথে সওয়াল করতে পারবো, ততটা অন্য কেউ পারবে না। তাই ইওর অনার, আমি আপনার কাছে অনুমতি চাইছি, আপনি আমার হয়ে আমাকে সওয়াল করার অনুমতি দিন। গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। এই মহিলার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মিতুল। আমিও তো তাই ভাবছি। আচ্ছা, বাবা সাংঘাতিক কিছু ভেবে আসেনি তো? আবার কোনো বিপদ থেকে আনবে না তো? বলে বাবা, আমাদের সঙ্গে থেকো। মিস্টার বাসু, আপনি শুরু করুন। ধর্মাবতার, অন্তরা লাহিড়ীর বিরুদ্ধে আমার ক্লায়েন্ট ইন্দ্রজিৎ লাহিড়ী অভিযোগ এনেছেন যে উনি অন্তরা লাহিড়ী নন। কোনো স্বার্থ সিদ্ধির লোভে উনি অন্তরা লাহিড়ী সেজে নিজেকে ইন্দ্রজিৎ লাহিড়ীর স্ত্রী বলে দাবি করছেন। এখানে আমার বক্তব্য হলো, ওনার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে, এবং এটি একটি ষড়যন্ত্র, আপনি প্রতারণাও বলতে পারেন। সেক্ষেত্রে মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, এই নকল অন্তরা লাহিড়ীকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। অবজেকশন ইওর অনার। অপরাধ প্রমাণ হওয়ার আগে মিস্টার বসু কি করে আমাকে প্রতারক বলতে পারেন? উনি কিন্তু আমার মানহানি করছেন। বাবা, ইনি তো দেখছি পুরখা উকিলের মতো কথা বলছেন। বি কেয়ারফুল মিস্টার বাসু। ইয়েস ইওর অনার। আমি প্রথমে আমার ক্লায়েন্ট ইন্দ্রজিৎ লাহিড়ীকে কাঠগড়ায় আসতে বলছি। প্রসিড। ইন্দ্রজিৎ লাহিড়ী, কাঠগড়ায় আসুন। ছুঁয়ে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সো মিস্টার লাহিড়ী,
যার বিরুদ্ধে আপনি অভিযোগ এনেছেন তাকে তো হুবহু আপনার স্ত্রী অন্তরা লাহিড়ির মতো দেখতে। হ্যাঁ। আচ্ছা, আপনার কেন মনে হলো যে উনি অন্তরা লাহিড়ী নন, সেটা আপনি আদালতে বিশদে বলুন। প্রথম কারণ হলো আমার কিছু জিনিসে অ্যালার্জি আছে, সেটা আমাদের পরিবারের সকলেই জানে। তাই বলতে পারেন আমার কাছের মানুষরা এই বিষয়টাতে জ্ঞাত। তাই যথারীতি অন্তরা এই বিষয়টি জানত আর সে বিষয় নিয়ে খুবই কনসার্ন ছিল, কিন্তু ইনি এই বিষয়ে কিছুই জানতেন না। প্রশ্ন করবো, তার উত্তর আপনাকে দিতে হবে। উত্তরটা ঠিক না ভুল সেটা বিচার করবে ইন্দ্রজিৎ লাহিড়ী। আশা করি কোনো আপত্তি আপনার। ইওর অনার, আমি ইন্দ্রজিৎ লাহিড়ীকে কাঠগড়ায় ডাকতে চাই। প্রসিড। সো অন্তরা লাহিড়ী, আপনার বাবা মা যখন আপনার শ্বশুরবাড়িতে আসতেন তো আপনি নিশ্চয়ই কিছু রান্না করে খাওয়াতেন। তা আপনি কি বানাতেন? বিরিয়ানি। না, মিথ্যে কথা। ওর মা বাবা যখন আসতো ও পোলাও বানাতো। পয়েন্ট টু বি নোটেড, মিলর্ড। আমার দ্বিতীয় প্রশ্ন, বিয়ের পর আপনি লাহিড়ী বাড়িতে এসে কোন পুজো শুরু করেছিলেন? রনু এই পয়েন্টসগুলো মিস করে গেছে। মাই গড, এবার কি হবে? কালী পুজো, মনসা পুজো। এটাও ভুল হয়ে গেল। যাকে আমার তৃতীয় প্রশ্ন, আপনার বাবা মা শ্বশুর শাশুড়িকে নিয়ে আপনি বিয়ের পর কোথায় ঘুরতে গেছিলেন? আমার কিছু মনে পড়ছে না। এই তো এতক্ষণে চাপে পড়েছে। আপনি কিন্তু আদালতে সময় নষ্ট করছেন। বলুন কোথায় গেছিলেন? অন্তরা ম্যাডাম বলুন। আপনি ভুলে গেছি আমি। আপনারা কেন বুঝতে পারছেন না এটা, যে আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম ওই অ্যাক্সিডেন্টের পর। আর তার সপক্ষে আমি সমস্ত প্রমাণ এই আদালতে জমা করেছি। সমস্ত ডাক্তারি কাগজ। কিচ্ছু প্রমাণ হয় না। ইওর অনার, উনি যেমন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন ঠিক তেমনই ইন্দ্রজিৎ লাহিড়ীকে দেখার পর উনি স্মৃতি ফিরে পেয়ে তার বাড়িতে এসে উপস্থিত হন। সেক্ষেত্রে উনি কিছু কিছু কথা মনে রেখেছেন, আবার কিছু কিছু কথা ভুলে গেছেন। ইজ দ্যাট পসিবল ইওর অনার? এটা কি সম্ভব? অর্থাৎ ওনার কনভিনিয়েন্স অনুযায়ী উনি কিছু কথা শিখে এসেছেন আর কিছু কথা ওনার শেখা হয়নি। তাই পুরোপুরি অন্তরা লাহিড়ী হয়ে ওঠা ওনার হয়নি। দ্যাটস অল মাই লর্ড। কোর্ট এবার কিছুক্ষণের জন্য বিরতি নেবে। আমি পুলিশকে দায়িত্ব দিচ্ছি কনসার্ন কোনো ডাক্তারের সাথে কথা বলে তাকে কোর্টে হাজির করতে, যিনি নিউট্রাল হবেন এবং যিনি অন্তরা লাহিড়ীর এই স্মৃতি হারিয়ে ফেলার ধোঁয়াশাকে পরিষ্কার করে দিতে পারবেন কোর্টের কাছে। ইন্দ্রজিৎ লাহিড়ী এবং মিতুল পাল তাদের জীবন থেকে আমাকে সরাবে বলেই মিথ্যে অভিযোগ এনেছে। অবজেকশন ইওর অনার। শুধুমাত্র মেডিকেল রিপোর্ট দিলেই সবকিছু প্রমাণ করা যায় না। অন্তরা লাহিড়ী ছিলেন রাইট হ্যান্ডেড অর্থাৎ ডান হাতি, আর ইনি হলেন বাঁ হাতি। এর কোনো উত্তর আছে আপনার কাছে? উত্তর আছে, উত্তর আছে ইওর অনার। যেই অ্যাক্সিডেন্টে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছিল সেই অ্যাক্সিডেন্টে আমি আমার ডান কাঁধে চোট পাই। আমি বহুদিন আমার ডান হাত ইউজ করতে পারিনি। তখন আমি আমার বাঁ হাত ব্যবহার করা শুরু করি। এখন আমার দু হাতই সচল। অবজেকশন ওভাররুলড। মিস্টার বাসু, আপনি অনেকক্ষণ ধরে সওয়ালের সুযোগ পেয়েছেন। এবার আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো দেখি। আপনারা এমন কোনো তথ্য পেশ করতে পারবেন কি যা থেকে প্রমাণিত হয় যে উনি অন্তরা লাহিড়ী নন? আদালত এমন কোনো তথ্যই চায়, এমন কোনো প্রমাণ চায় যেটা আদালত নথিবদ্ধ করতে পারে। একজন আইনজীবী হিসেবে এটা নিশ্চয়ই আপনার জানা আছে। মিতুল, এই কেসটা তো আমাদের এগেনস্টে চলে যাচ্ছে। সেটাই তো দেখছি। যতটা ভেবেছি এই মহিলা তার থেকেও বেশি ধুরন্ধর।
হাত ঘাট বেঁধে এসেছে। কি হলো, পারবেন না তো? অর্কদা তো চাপে পড়ে গেছে, কি করব আমরা এখন? এতক্ষণ সওয়াল জবাবের ভিত্তিতে আমি মনে করছি যে অন্তরা লাহিড়ী তার নিজের পক্ষে যে সমস্ত প্রমাণ আদালতে পেশ করেছেন তা ইন্দ্রজিৎ লাহিড়ীর চাইতে অনেক বেশি পোক্ত। ইন্দ্রজিৎ লাহিড়ীর অভিযোগ একেবারেই দাঁড়াচ্ছে না। সুতরাং এই প্রমাণের উপর ভিত্তি করে আমি পরবর্তী দিনে আমার রায় দান করব। ইতিমধ্যে যদি ইন্দ্রজিৎ লাহিড়ী আরো কোনো সলিড প্রমাণ আদালতের সামনে পেশ করতে পারেন তাহলে আদালত তা গ্রহণ করবে, তা না হলে এই রায় অন্তরা লাহিড়ীর পক্ষেই যাবে। হ্যাঁ বলুন। আদালতের সামনে এমন একটা প্রমাণ পেশ করা যেতে পারে যাতে সমস্ত সংশয় দূর হয়ে যাবে। কি প্রমাণ? ধর্মাবতার। ইনি যদি সত্যি অন্তরা লাহিড়ী হন তাহলে এনার সঙ্গে সোহাগের ডিএনএ ম্যাচ করতে বাধ্য। তাই মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, এনার এবং সোহাগের ডিএনএ ম্যাচ করানো হোক এবং রিপোর্ট আসার পর তবেই রায়দান করা হোক। ওকে, ফেয়ার ডিল। এই আদালত অন্তরা লাহিড়ী এবং সোহাগ লাহিড়ীর ডিএনএ টেস্ট করবার নির্দেশ দিচ্ছে। পুলিশের উপস্থিতিতে এই ডিএনএ টেস্ট হবে। আমি আগামীকাল এই ডিএনএ টেস্টের রিপোর্ট দেখব। And the court is adjourned for today. আর তাই জন্যে আমার মেয়ের সামনে আমাকে চড় মেরেছে ওই মিতুল। বলুক ও আমাকে চড় মারেনি। আজ যদি ওই এই কোর্টে দাঁড়িয়ে মিথ্যাও বলে, কোর্ট কিন্তু ওর কথা মানবে না, কারণ কোর্ট প্রমাণে বিশ্বাস করে, আর প্রমাণ আমার কাছে আছে ইওর অনার। আমার মেয়ের সামনে আমাকে চড় মেরেছে ওই মিতুল। আজ যদি ওই এই কোর্টে দাঁড়িয়ে মিথ্যাও বলে, কোর্ট কিন্তু ওর কথা মানবে না, কারণ কোর্ট প্রমাণে বিশ্বাস করে, আর প্রমাণ আমার কাছে আছে ইওর অনার। আমি এক্ষুনি এই পেনড্রাইভ এই আদালতে চালিয়ে দেখার নির্দেশ দিচ্ছি। কি করে আমার কাছে রাখতে আমি খুব ভালো করে জানি। ছাড়ো সোহাগ, ওর লেগে যাবে, ছেড়ে দাও। ওর কিন্তু লাগবে অন্তরা দিদি, আমি যাবো না। ওর লেগে যাবে, সোহাগকে ছেড়ে দাও দিদি, ওর লেগে যাবে। হুগলি সোহাগ, এত দূর, ওর সাহসটা দেখেছো? আমি বললাম না ও খুব ডেঞ্জারাস। আমি এবার বুঝতে পারছি, তার মানে আমাকে ইচ্ছে করে কাল তাতাচ্ছিল যাতে আমি জটটা মারি, আর সেটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। আমি কি করে ভুলটা করলাম বলে দিদি? সত্যি তো, এইটা তোমার মাথায় আসেনি? তাহলে আমি তোমাকে তখনই আটকাতাম। যাই করুক না কেন, এই প্রমাণ দিয়ে তোর প্রমাণ করতে পারবে না যে ও আসল অন্তরা। ডিএনএ টেস্টের রিপোর্ট এলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাড়ির সকলের সামনে উনি মিসেস অন্তরা লাহিড়ীর গায়ে হাত তুলেছেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। মিস্টার বাসু, এ ব্যাপারে আপনার কি কিছু বলার আছে? আমি কিন্তু এই আদালতের কক্ষেও সুরক্ষিত নেই। ও কেমন ভাবে সবার সামনে আমাকে শাসাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন তো?
ধর্মাবতর, অন্তরা লাহিড়ী আর সোহাগ লাহিড়ী ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে। এতক্ষণ যা যা নাটক করলো সব কিছু এখন শেষ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে যে ও অন্তরা তিথি নয়। দিন। কি রিপোর্ট এসেছে কে জানে। রিপোর্টটা যদি সত্যি হয় তাহলে এই যে এতক্ষণ ধরে আমি এত কিছু করলাম এক নিমেষের মধ্যে মিথ্যে হয়ে যাবে। আমি তো রনর উপরে পুরোপুরি কনফিডেন্সও পাচ্ছি না, কারণ ও তো আমাকে কিছু বলছেই না ঠিক করে যে ও কি করতে চাইছে। ও গড, কি হবে এবার? দেখো মিতুল, রিপোর্টের নাম শুনে মুখটা কেমন হয়ে গেছে। হবেই তো, কারণ এই রিপোর্টেই তো প্রমাণ হয়ে যাবে যে এই মহিলা মিথ্যে কথা বলছে, ও আসল অন্তরা দিদি নয়। এই টেস্টের রিপোর্টে স্পষ্ট দেখা গেছে যে শ্রীমতী অন্তরা লাহিড়ী এবং গুগলি ওরফে সোহাগ লাহিড়ীর ডিএনএ আশি ভাগ মিলে গেছে। কি মিলে গেছে? না না, এটা হতে পারে না, ইম্পসিবল, এটা অসম্ভব, এটা হতে পারে না। মাথা ঠান্ডা কর, এখানে কোনো রিয়েক্ট করিস না। কি বলছিস? আমি চুপ করে থাকবো? প্রত্যেকবার ও নাটক করে পার পেয়ে যাবে। ধর্মপাতা, তবে এই রিপোর্ট সত্যি হতে পারে না, এই রিপোর্ট ভুয়ো। আমি বারবার বলছি এখানে একটা বড় কনস্পিরেসি হচ্ছে, এটা সত্যি না। আমি তুই বুঝতে পারছিস না? মিস্টার বাসু, আপনার ক্লায়েন্টকে শান্ত হতে বলুন। এই টেস্ট পুলিশের সামনে হয়েছে, গোটা কেসটা আন্ডার সার্ভেইলেন্স আছে। এ তো ভোলে বাবার মন্দির। হ্যাঁ মিতুল, তোমাকে তোমার ভোলে বাবার মন্দিরে নিয়ে এলাম। ভোলে বাবা, এ কি অবস্থা করেছো তোমার ভক্তের? হ্যাঁ, দেখছো তো, সবটা জেনে সবটা বুঝে কিছুই করতে পারছে না। সবটা জেনেও কিচ্ছু করতে পারছে না। কি বলতে চাইছো তুমি? মিতুল, তুমি একদম ঠিক ধরেছো, আমি অন্তরা নই। ওরম ভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই মিতুল। তুমি যা শুনছো, যা বুঝছো, যা ভাবছো সেটা একদম ঠিক। তুমি আমার সব থেকে বড় শত্রু, তাই ভাবলাম সত্যিটা তোমাকে জানিয়ে রাখি। আমি অন্তরা নই মিতুল। ইনফ্যাক্ট অন্তরার সাথে আমার কোনোদিনও কোনো যোগাযোগ ছিল না, কিন্তু আমি অন্তরা হয়েই এসেছি। আমি অন্তরা হয়ে এসেছি আর আমি অন্তরা হয়েই থাকবো। ইন্দ্রজিৎ লাহিড়ীর বউও হব, আর আমি গুগলির মাও হব। আর এই সবটা জেনেও তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ তুমি প্রমাণই করতে পারবে না যে আমি অন্তরা নই।
এটা আমি কিভাবে মেলালাম, এর পেছনে কি রকেট সায়েন্স আছে, সেগুলো জানার কি খুব দরকার আছে তোমার? জানতে তোমাকে হবেই রনু, কারণ এই খেলায় আমি টাকা ইনভেস্ট করেছি। আর ইন্দ্রা আর মিতুলকে আলাদা করার জন্য আমার কম কাঠখড় পুড়ছে না। এই খেলায় আমার অবদান ভুলে গেলে চলবে? না না অনুরাধা, আমি একদম ভুলিনি। আরে বাবা, আমি ভুলবো কেন? সব মনে আছে আমার। আমি কি সত্যি সত্যি পাগল নাকি? যখন মনে আছে তখন আমার সাথে সব কথা শেয়ার করো। শোনো, আমি অন্তরা নই, হ্যাঁ, যাকে তুমি নিজের হাতের পপেট বানিয়ে ইনস্ট্রাকশন ফলো করাচ্ছ। আমি এই খেলায় ইকুয়াল পার্ট, তাই আমার সাথে সবকিছু শেয়ার করবে তুমি। এবার অন্তরা দিদির বদলে ওর যমজ বোন? আমি নিশ্চিত এই মহিলা অন্তরা দিদির যমজ বোন। না না মিতুল, সেটা হলেও তো হিসেব মিলছে না। কেন মিলছে না? কারণ অন্তরা একমাত্র মেয়ে ছিল মা বাবার, আর যদি থাকতো আমি জানতে পারতাম না। হয়তো কোনো কারণে তুমি জানতে পারোনি, এমনও তো হতে পারে হয়তো সে আলাদা কোথাও থাকতো, দূরে কোথাও। এই খবর কে দিতে পারে? খবরটা যেমন করেই হোক আমাদের পেতেই হবে। কিন্তু অন্তরা বাবা মা দুজনে তো মারা গেছেন, তো খবরটা দেবে কে? ভোলে বাবা, বারবার কেসটার এত কাছে গিয়েও আমাদের ফিরে আসতে হচ্ছে। কিছুতেই কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তুমি একটু মনে করে বলো না, একবার একটু মনে করে দেখো, এমন কেউ কি আছে যে অন্তরা দিদির অতীত সম্পর্কে আমাদের বলতে পারে? অন্তরাদের আগে বাড়ি ছিল ফণিভূষণ রোডে, সেখান থেকে ওর বিয়ে হয়েছিল। ওর আত্মীয় বলতে হ্যাঁ কাকা আছে, ওই কাকাকে আমি একমাত্র চিনি। তাহলে তার কাছে গেলেই তো হয়। না, সেটা কি করে সম্ভব? অনেকদিন যাতায়াত নেই, কথাবার্তা নেই, আমাকে চিনতে পারবেন কিনা। না আমি তো দেখো, তাছাড়া ওখানে গিয়ে তো দেখি, এছাড়া তো আর কোনো উপায়ও নেই আমাদের হাতে। হ্যাঁ ইন্দ্র, মিতুল একদম ঠিক কথা বলছে। তাই যখন একটা ক্লু আমরা পেয়েছি তখন সেটা যাচাই করে দেখতেই হবে। তাহলে আমরা অন্তরা দিদির কাকার কাছেই যাব, গিয়ে জিজ্ঞেস করবো অন্তরা দিদির কোনো যমজ বোন ছিল কিনা। বলে বাবা, এবার কিন্তু তোমাকে আমার সহায় হতেই হবে। ইন্দ্র, গলা নামিয়ে কথা বলো। ভুলে যেও না, অন্তরা এখন একা নয়, ওর সঙ্গে ওর কাকুও রয়েছে। তুই এখানে থাকতে পারবি তো? এরা তোর কোনো ক্ষতি করে দেবে না তো? চেষ্টা হয়তো করবে কাকু, কিন্তু ওরা কিচ্ছু করতে পারবে না। আমার সাথে আইন আছে। বেশ, তুই যখন এত করে বলছিস, তখন তোকে আমি এখানে রেখে যাচ্ছি। কিন্তু কোনোদিন কোনো সমস্যা যদি হয় আমাকে জানাবি। এদের ষড়যন্ত্র করা আমি বার করছি। তোমাদের বলছি, তোমরা অন্তরার কোনো ক্ষতি করতে পারবে না। ওকে এক ঘরে করতে পারবে না। পরের হিয়ারিং এ আমি অন্তরার হয়ে সাক্ষী দেব। সত্যি রনর হোমওয়ার্ক মারাত্মক। নিজের কাকা, সেও তার ভাইজিকে ঠিক চিনতে পারল না। নকল অন্তরা কি আসল ভেবে দল বদল করে ফেলল। তোমার জন্য আমার খারাপ লাগছে মিতুল। তোমার টিমে যে আর কেউ রইল না গো। তাহলে এই মুহূর্তে আমাদের তুরুপের তাস শুধুমাত্র এই কাকু। রিয়েলি রনু, আই অ্যাম ইমপ্রেসড। এবার মিতুল, তুমিও কিছু করতে পারবে না। কোনো প্রমাণ নেই তোমার কাছে। আসি রে মা,
সাবধানে থাকিস। তুমি কি ভেবেছো মিতুল? হ্যাঁ, সোহাগকে আমার থেকে দূরে করে দেবে? পারবে না। যেভাবে আদালতের রায় আমার ফেভারে যাচ্ছে, কুকলিও কিন্তু আমার ফেভারেই আসবে। তুমি কিচ্ছু করতে পারবে না, হেরে যাবে তুমি। পঞ্চা, সরো, যা চা দিয়ে আয় ওদেরকে, এখন তো আবার মিটিং বসবে। আমাকে কি করে নকল প্রমাণ করবে সেই নিয়ে। এই, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার স্ত্রীকে অপমান করছো? এত বড় সাহস হয় কি করে তোমার? ওই দেখো কি বলে। আরে বাবা, আমি তো তোমার স্ত্রী। ইন্দ্র, এখানে আর কথা বলে কোনো লাভ নেই, তুই চল। ইন্দ্র, তুই এতদিন ওর পলিসিটা বুঝিসনি। ও তোকে তাতাচ্ছে যাতে তুই রেগে গিয়ে ভুল কিছু করে ফেলিস। চলে দাদা ভাই, এখন মাথাটা ঠান্ডা কর, পরে কোনো একটা উপায় বার করবো। চল চল। সত্যি অনেক খারাপ মানুষ দেখেছি, কিন্তু কখনো এতটা সাংঘাতিক এইটুকু। চল চল চল, ছাড়, চল। খুলছি খুলছি, কি চাই? পেস্ট কন্ট্রোল স্যার, আমরা পেস্ট কন্ট্রোলের জন্য এসেছি। পেস্ট কন্ট্রোল? ওই আমি তো ডাকিনি। না না স্যার, আমাদের কোম্পানি ফ্রিতে ভিজিট করতে পাঠিয়েছে। আমার ওসব দরকার নেই, কয়েকটা টিকটিকি আছে, আমার সমস্যা হয় না। তোমরা এসো। সর্বনাশ, এই লোককে তো কিছুতেই রাজি করানো যাচ্ছে না। যেভাবেই হোক এই বাড়িতে ঢুকতেই হবে। স্যার 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 স্যার, বলছিলাম যে আমরা একবার ক্লিয়ার করে দিলে না, টিকটিকি আসলে কেন একটা ছোট্ট মশা আপনার ঘরে থাকবে না। দেখো, আমি একা থাকি, এসব মশা মারার ওষুধ, পোকামাকড় মারার ওষুধ আমার কাছে আছে, আমি চালিয়ে নি। বলছি তোমরা এসো, আমার লাগবে না। শুনুন না, বলছিলাম আমাদের না ডেলি 20টা বাড়ি ভিজিট করতেই হয়। আমাদের না হলে চাকরি নিয়ে খুব টানাটানি পড়ে যাবে। আজকে আপনার বাড়িটাই লাস্ট বাড়ি, প্লিজ আমাদের যেতে বলবেন না, একবার দেখতে দিন। ও এই রাতের বেলা কি জ্বালাতনে পড়লাম। ঠিক আছে, এসো এসো এসো। এসো। অর্কুদা, হ্যালো। হ্যাঁ মিতুল, আমরা ভেতরে চলে এসেছি, তোমরা কিন্তু রেডি থেকো, কেমন? হ্যাঁ, আমরা রেডি আছি, আমরা বাড়ির পেছন দিকে রয়েছি। আচ্ছা ঠিক আছে। কি বললো? অর্কুদারা ভেতরে ঢুকে গেছে, আমাদের কিন্তু খুব সতর্ক হয়ে ভেতরে ঢুকতে হবে। ইন্দ্রবাবু, আচ্ছা মিতুল, আমরা চট করে গিয়ে মেসেজ নামিয়ে দিই, চলো চলো। বাবা, এখন আমার কারেন্ট চলে গেল। দাঁড়া দাঁড়া, টর্চটা জ্বালি, মুশকিল হয়ে গেল গো। তোমার তো কিছু আর দেখতে পাবে না, তাহলে কি? এসো তাহলে। হ্যাঁ স্যার, এই অন্ধকারে তো কিছু দেখা সম্ভব নয়, তাই চলে যাওয়াই ভালো। আচ্ছা স্যার, তাহলে আমি ফর্মে লিখে দেবো তো যে আপনার বাড়ি ভিজিট করেছি? আরে হ্যাঁ হ্যাঁ, যা খুশি লিখে দিও। এখন এসো তো। আপনি আসুন। চলো চলো, এসো। যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি, কি করবো এবার? মিতুল, কাকাও তো মনে হয় এখানেই আসছে, কিছুটা করো প্লিজ, ভাবো ভাবো।
হ্যালো মিতুল, হ্যালো কলি দিদি। কি? ঠিক আছে ঠিক আছে। কি বললো মিতুল? মিতুল বললো কাকু অপরের দিকে যাচ্ছে। কাকুকে নিচে নামো, তুমি নিচে। কি বের হবো? বেল বাজতে হবে, বেল। বেল মানে কিসের বেল বাজাবো? বেলটা বাজা। আবার কে এলো? কোন দিকে যাই আমি? এই বয়সে ওপর নিচ করা সম্ভব নাকি? আসছি আসছি। জানিস মিতুল মা, ও আমাকে পড়তে বসিয়েছিল, পড়া পারিনি বলে আমাকে খুব ভয় দেখাচ্ছিল। আমি বারবার বারণ করেছিলাম যে ওকে ছেড়ে দাও, জোর করে ওকে পড়াতে বসো না। মিতুল দিদি এসে ওকে ঠিক পড়াতে বসবে, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। মিতুল মা, আমি তোর কাছেই থাকবো, আমি ওর কাছে থাকবো না। না সোহাগ, তোমাকে আমার সাথেই থাকতে হবে। না, গুগলি একা তোমার কাছে থাকবে না। ঠিক টাইমে চলে এসেছে, কিন্তু আমি জানি এসব করে ও কিচ্ছু করতে পারবে না। প্রমাণ তো সব আমার ফরে। কোর্টে কি বলেছিল মনে পড়ে তোমার? আমার আর আমার মেয়ের মধ্যে যে আসবে সে কিন্তু... আমি কি বলেছিলাম মনে আছে? আমার গুগলির সাথে কোনো অন্যায় হলে কিন্তু ভগবানও আমায় সামলাতে পারবে না। তোমার সব রকম অন্যায় আমি ক্ষমা করে দেব, কিন্তু তোমার এই মিথ্যে মা সাজে নাটকটা না বন্ধ করো। তোমায় এই শাস্তি পেতেই হবে। তুমিও দেখবে একজন মা কি করতে পারে। মিতুল মা, আমি তোর কাছেই থাকবো, তুই আমাকে ছেড়ে যাস না। আমি ওর সঙ্গে থাকতে চাই না, তুই আমাকে ওর কাছে রেখে চলে যাস না মিতুল। আমি তোর কাছেই থাকবো। আমি কোথাও যাবো না সোনা, একদম কান্নাকাটি করতে নেই। হ্যাঁ, আমি সব সময় তোর কাছেই আছি, কোথাও যাচ্ছি না, ঠিক আছে? এইভাবে মায়ের অধিকার কেড়ে নেওয়া যায় না, বুঝতে পারলে তো? মা মাই হয়। আমিও দেখি তুমি এই কেসটা কি করে যেত। এই মেয়েটা এমন একটা সিক্রেট করলো যে আমাদের পুরো কাজটাই কমপ্লিট হলো না। আর গুগলকে কেমন ভয় পাইয়ে দিয়েছে। এই মেয়েটাকে যত দেখছি তত সাংঘাতিক মনে হচ্ছে। আমি তো সাংঘাতিক বটে, কিন্তু তার আগের কথাটা কি বললো? কাজটা পুরো হলো না। তার মানে আমি এখানে গুগলিকে ভয় দেখাচ্ছিলাম, তাই মিতুল বাইরে থেকে প্রমাণ যোগ